লোক মুখে প্রচলিত ওই কালো বেড়াল ভালো নয়, সেটা কিন্তু সঠিক নয়। কারণ আমাদের তন্ত্র মতে আর কাজে এই কালো বেড়াল খুব গুরুত্বপূর্ণ। তাই আমি সেটাকে দেখে এসে যখন দরজায় কড়া নাড়তে যাব, তখনই হঠাৎ বেড়ালটি কেমন ওই রাগীভাবে আওয়াজ করে ওঠে, যেন সে আমাকে বলতে চাইছে আমি এখান থেকে সরে যাই। কিন্তু কেন সেটা আমি আর বুঝতে পারলাম না। নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে এলাম তারানাথ তান্ত্রিকের আরও একটি নতুন অভিজ্ঞতার কথা তোমাদের শোনাতে। সেই অভিজ্ঞতার নাম মৃত্যুর পরোয়ানা, কলমে শ্রী কর্মকার। আর হ্যাঁ, তোমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রেখো, কারণ পরবর্তী গল্প সবার প্রথমে শোনার জন্য। তাহলে আর দেরি করছি না বন্ধুরা, আজকের গল্প শুরু করছি। বেশ কিছুদিন হলো আমি ঠাকুরমশাইয়ের বাড়ি যাইনি। অফিসে পুজোর ছুটির আগে বেশ কিছু ওই পড়ে থাকা কাজ শেষ করছিলাম। এই কাজের তাড়নায় আর যাওয়া হয়ে ওঠেনি। তাই আজ ওই বাইরের পরিবেশ দেখে মনটা ভালো হয়ে গেল, কারণ পুজো আসছে আর কিছুদিন বাকি। আকাশে টুকরো টুকরো মেঘ আর কাশফুলের যে রূপ দেখেই মনটা এমনি চনমনে হয়ে যায়। তাই ভাবলাম আজকে ঠাকুরমশাইয়ের কাছে গল্প না শুনলেই নয়। ছুটির দিনটা এমনি কি এই মাটি হয়ে যাবে? তাই হাতের কাজ ফেলে রেখে রওনা দিলাম ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে। শুধু গিন্নির আবদার তাকে যেন বড় বাজারে আমি নামিয়ে দিয়ে যাই, তার কিছু কেনাকাটা আছে। তাই কথা হতেই আমি আর দেরি করলাম না। সেভাবেই আমরা দুজনেই বেরিয়ে পড়লাম। গিন্নি বড় বাজারে চলে গেল। বাজার হলে সেখানে এক বান্ধবীর বাড়ি নাকি যাবে। আমি ফেরবার সময় শুধু ডেকে নিলেই চলবে। এই শুনে খুশি মনে আমিও রওনা দিলাম। মটলেন তো বড় বাজার থেকে কাছে, তাই আর রিক্সা নিলাম না, হেঁটেই যাওয়া যাবে ওইটুকু পথ। তাছাড়া এত দিন পর যাচ্ছি, সাথে তেলে ভাজা আর পাসিং শো না নিলে চলে নাকি? তাই মোড়ের দোকান থেকে কিনে গলিতে ঢুকতেই কিশোরীর সঙ্গে দেখা। সে আমাকে দেখেই হাসি মুখে জিজ্ঞেস করে, কি ভায়া, 2 সপ্তাহ পর যে? আমি কিন্তু হাজিরা দিয়েছি, তুমি নেই বলে গল্প জমেনি। আজকে এসে ভালোই করেছো। তা ডাকলেই তো পারতে। এবার কিশোরী বলল, কি দরকার, তুমি হলে সংসারী মানুষ আর আমি ছন্ন ছাড়া, তাই থাক না, এলেই হলো। কি ব্যাপার বলো তো, একা থাকার জন্য বুঝি মন খারাপ করছে? তো বলো না, পাত্রী দেখি। আর কতদিন একা থাকবে? এবার কিশোরী বলল, সারা জীবন একা থাকবো। এই বলে হেসে দরজায় কড়া নাড়ি। ঠাকুরমশাই নিজে এসে দরজা খোলেন। আমি ভেতরে ঢুকতে ঢুকতেই বলি, ঠাকুরমশাই, এবার কিশোরীর বিয়ে করবার মন চেয়েছে, পাত্রী দেখুন এখন, সাথে ওই শুভ দিনটিও দেখুন। ঠাকুরমশাইয়ের সাথে আমরাও ভেতরে এসে বসেছি। আমার হাতের তেলে ভাজার পাসিং শোয়ের প্যাকেট তার সামনে রাখলাম। কিশোরী নিজের পাঞ্জাবির পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেট বের করে রাখে। আমরা একে অপরকে দেখে হাসলাম শুধু। ঠাকুরমশাই কিন্তু 2টি প্যাকেটকে পাশাপাশি রেখে দিলেন, আর একটা থেকে পাসিং শো বের করে ধরালেন। এবার তারানাথ বলল, তো কি বলছিলে বলো। ঠাকুরমশাই, বললাম যে এবার ওই কিশোরী এবার বিয়েটা করবেই, তাই আর ওর জন্য একটা ভালো দিন দেখে দিন তো। ঠাকুরমশাই এক মুখ ধোয়া ছেড়ে হেসে বললেন, করবে নাকি?
পাত্রী খুঁজবো নাকি খুঁজেছো হে? এবার কিশোরী বলল, আমার জন্য পাত্রী রেখে সময় নষ্ট করে লাভ নেই ঠাকুরমশাই, বরং বিভূতির জন্য খুঁজে দিন আর এক প্রস্তুত, 3 জনে মিলে বেশ জমিয়ে সংসার করবে। হ্যাঁ হ্যাঁ, সেই এখন ওটাই বাকি আছে। এবার কিশোরী বলল, যখন আর বাকি নেই তাহলে গল্প শোনাই যাক, শুরু করুন ঠাকুরমশাই। আমরা এ কথা বলেই হাসি মুখে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে থাকি, তার কি মতামত তা শোনার জন্য। এবার তারানাথ বলল, বেশ, এসব তো হতেই থাকবে নাকি? আগে একখানা ঘটনা হয়ে যাক হে। কিশোরী তেলে ভাজা এগিয়ে দিয়ে বলে, সেটাই সেটাই ভালো হবে ঠাকুরমশাই, আপনি বলুন তো, বলুন। এই যে কিশোরী, পার কিন্তু পাবে না হে। আমরা তেলে ভাজা ভাগ করে নেওয়ার পর ঠাকুরমশাই একখানা তেলে ভাজা শেষ করে বললেন, আচ্ছা, শেষ না হয় পরে হবে, কিন্তু ও আগে ঘটনাটা বলি। যাই হোক, তোমার এই পাত্রী দেখবার কথা নিয়ে মনে পড়ল, বৈশাখ মাসের এক বিকেলে আমি গেছি ওই মধুপুরার হাট খোলায়। সেখানে এক ব্যবসায়ী তার মেয়ের বিয়ে দেবে বলে আমাকে ডেকেছেন, বিয়ের দিনক্ষণ মিলিয়ে দেখে দেওয়ার জন্য। তো সকাল সকাল রওনা দিয়েছি আমি, দেরি করতে চাইনি আর কি, আবার রাতের মধ্যে ফিরে আসতে হবে তো। মধুপুরে নেমে ভ্যান রিক্সা করে যখন হাট খোলায় এসেছি, তখন সবে বেলা শুরু আর কি। আমি সুবোধ ঘোষের বাড়ি খুঁজে যখন বাড়ির দোর গড়ে এসে দাঁড়িয়েছি, তখন হঠাৎ খেয়াল করলাম একটি কালো বেড়াল আমাকে দেখে রাস্তার পাশে ঝোপ থেকে উঠে এসে থমকে দাঁড়ায়। আমি বেড়ালটিকে দেখে মনে মনে খুব খুশি হলাম। কালো বেড়াল দেখা, আর যদি সে নিজে থেকে আমার কাছে কোনোভাবে সঙ্গ চায়, তবে সেটা আরো বেশি ভালো। লোকমুখে প্রচলিত ওই কালো বেড়াল নাকি ভালো নয়, সেটা কিন্তু সঠিক নয়, কারণ আমাদের তন্ত্র মতে আর কাজে ওই কালো বেড়াল খুব গুরুত্বপূর্ণ। তাই আমি সেটাকে দেখে হেসে যখন দরজায় কড়া নাড়তে যাব, তক্ষুনি হঠাৎ বেড়ালটি কেমন রাগীভাবে আওয়াজ করে ওঠে, যেন সে আমাকে বলতে চাইছে আমি এখান থেকে সরে যাই। কিন্তু কেন সেটা তো আর বুঝতে পারলাম না। বেড়ালটিকে শান্ত করতে আমি বলে উঠি, কিরে, কি হলো? আমাকে পছন্দ না, নাকি আমার কাজ পছন্দ হচ্ছে না? এমন করছিস কেন? বিড়ালটি আমার দিকে তাকিয়ে একটিবার বড় বড় চোখ করে তারপর আবারও বিকট শব্দ করে ওঠে, যেন একটা চাপা রাগ আমাকে বোঝাতে চাইছে। কিন্তু কেন যে এমন করছে বুঝতে না পেরে আমি কড়া নাড়তেই যাব আরো একবার। তার আগে দরজা খুলে যায়। সুবোধবাবু নিজে দরজা খুলে দিয়েছেন। আমি ফিরে তাকিয়ে দেখি একটা বিরক্তি মুখ করে কিছু বলতেই যাচ্ছিলেন। আমাকে দেখে স্বাভাবিক হয়ে হেসে বললেন, আরে ঠাকুরমশাই যে চলে এসেছেন। আপনি কোথাও যাচ্ছিলেন বুঝি? না না, যাচ্ছি না, আসলে একটা বেড়াল সেই তখন থেকে ডেকে চলেছে, সেটাকে তাড়াতেই বেরিয়ে এসে আর কি ওই আপনাকে দেখলাম ঠাকুরমশাই। আসুন না, আসুন আসুন আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। ও আচ্ছা আচ্ছা, এইমাত্র একটি কালো বেড়াল এখানে বসেছিল তো, সেই ডাকছিল। কথাটা বলে
আমি যেই মুখ ঘুরিয়ে দেখতে গেছি অমনি দেখি সেখানে কিছুই নেই, কোনো বেড়াল নেই। আমাদের দেখে হয়তো পালিয়ে গেছে। সুবোধবাবু কিছু দেখতে না পেয়েই বলেন, ওই তো অত ছাড়াটা আবার আবার পালিয়েছে মনে হয় ঠাকুর মশাই, সকাল থেকে জ্বালিয়ে মারছে জানেন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, সে থাকুক না তার মতো। চলুন চলুন, ভেতরে যাওয়া যাক। আচ্ছা বলছি, সরলা মা কেমন আছে? সে খুশি তো বিয়ে নিয়ে? হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, মা মরা মেয়ে আমার, ও যেখানে সুখে শান্তিতে থাকবে সেখানেই আমি ওকে বিয়ে দেব ঠাকুর মশাই। মেয়ে রাজি আছে বলেই বিয়ে দিতে আমিও রাজি হয়েছি। আসুন না, ভেতরে এসে বসুন, আসুন আসুন আসুন। আমরা দুজনেই ওই বৈঠকখানার ভেতরে এসে বসলাম। সুবোধবাবু আবার উঠে গিয়ে ভেতর থেকে সরলাকে ডেকে নিয়ে আসে। সে এসে আমাকে প্রণাম করে। ভারী মিষ্টি মেয়ে, এমন শান্ত আর লক্ষ্মী মেয়ে। সত্যি সুবোধবাবু নিজের মেয়েকে একাই বেশ ভালো মানুষ করেছেন। আমি তাকে আশীর্বাদ করি যেন সংসার সুখের হয়, মনের মতন করে সংসার গুছিয়ে জীবন কাটাতে পারে। সুবোধবাবু মেয়েকে উদ্দেশ্য করে বলেন, মারে, এই যে ঠাকুরমশাই কিন্তু তোকে খুব ভালোবাসে রে মা, তাকে ভালো করে মন দিয়ে ভক্তি কর মা, দেখবি মনে যা ভয় আছে সব কেটে যাবে। তোর মা থাকলে তবুও না হয় তোকে শিখিয়ে পড়িয়ে দিত রে মা। আমি যা পেরেছি তাই করেছি রে। বাবার কথা মতো সরলা আমাকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে। আমি তাকে আশীর্বাদ করে বলি, আহা না সুবোধবাবু, ভুল বললেন। আমি মায়ের সেবক মাত্র, যা করবেন তিনি করবেন। তবে সরলা মা খুব ভালো, যে ভালো তার সাথে কোনোদিন খারাপ হয় না। ঠাকুরমশাই, আজকে ছেলের বাড়ি থেকেও আসবে, মানে আপনাকেও ওনার ছেলের হাত দেখাতে চাই ঠাকুরমশাই। তাই বলছি আপনি আজকের দিনটা থেকে যান না। তেমন হলে কাল সকাল সকাল না হয় ওই আমার গরুর গাড়ি করে পৌঁছে দেবো আপনাকে। ওরা রওনা দিয়েছে। আজ থাকা কোনোভাবে হবে না সুবোধবাবু, আমি যে বলে আসিনি। সে ওনারা আসুক, আমি দেখে দেব। তবে রাত হলেও আমাকে যে যেতেই হবে। আমি আপনাকে জোর করব না ঠাকুরমশাই, আপনি একটু চেষ্টা করবেন, তবে থাকলে খুব খুশি হতাম আর কি। কিছু মনে করবেন না, আমারও বাড়িতে থাকবার মতন কেউ নেই বলেই বলছি। ঠিক আছে, আমি চেষ্টা করব। এবার সুবোধবাবু হেসে সরলাকে আমার জন্য সকালের খাবার নিয়ে আসতে পাঠায়। সরলা চলে গেলে দুজনে বসে গল্প করছি। জানেন ঠাকুরমশাই, এই প্রথম পাত্র দেখেছি আমার সরলার জন্য। আর ওরা আমার সরলাকে পছন্দ করেছে খুব ঠাকুরমশাই। ওরা তো চাইছে কাল পরশুই মেয়েকে নিয়ে যেতে। কিন্তু আপনি বলুন তো, একটাই মেয়ে আমার, এভাবে যেতে দিই কি করে? ধুমধাম করে বিয়ে দেব, ওর মায়ের কত আশা ছিল। আমি সব ঠিক করে রেখেছি কি কি করব। তাই তো আপনাকে ডেকে পাঠানো, একটা ভালো দিন দেখে দিন না ঠাকুরমশাই। যতটা তাড়াতাড়ি আর কি হয়, পাত্রপক্ষের ওই একই আবদার। আমার সুবোধবাবুর কথাই কেমন যেন লাগলো, কিন্তু মুখে কিছুই প্রকাশ করলাম না। আমি শুধু বললাম, সে তো অবশ্যই দেখে দেব। সরলা মায়ের মতন মেয়ে খুব কম হয়, যে সংসার আর বাইরের কাজ দুটো একসাথে সামলে নিতে পারে। ওর জীবনে যাতে কোনো কষ্ট না আসে সেটাই তো দেখতে চায়। একদম একদম ঠাকুরমশাই,
তার আগে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিন না আপনি। আমি সুবোধবাবুর সাথে বাইরে এসে হাত মুখ ধুয়ে রান্নাঘরের দিকে এলাম। তার দাওয়ায় আমাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানেই সরলা নিজে হাতে আমাদের খাবার বেড়ে দেবে। সে পাত্রপক্ষের জন্য তখন রান্না চাপিয়েছে। আমি খেয়ে না বলে আর থাকতে পারলাম না যে সরলা মায়ের হাতের রান্না সত্যি খুব সুস্বাদু ও ভালো। তবে রান্নাঘরের ভেতরে হঠাৎ চোখ যেতে অন্ধকার কোণে মনে হলো গোল গোল দুটো কিছু জ্বলছে, যেন অন্ধকারে কোনো প্রাণী বসে আছে তার জল জ্বলে চোখ নিয়ে। কিন্তু তেমন হলে তো সরলা নিজেই তাড়িয়ে দিত। রান্নাঘরে এমন ভাবে বসে থাকবে আর সে কিছুই বলবে না, এটা তো হতে পারে না। তাই আবারও তাকালাম। এবার সেখানে কিছুই দেখতে পেলাম না। সুবোধবাবু আমাকে খেয়াল করেছেন হয়তো, তাই জিজ্ঞেস করলেন, কি হলো ঠাকুরমশাই, কিছু লাগবে নাকি? আরে না না, যা দিয়েছেন এই অনেক, এসবই শেষ করতে পারবো না। আমি দেখছি সরলা মা একা হাতে কত কি করছে, সত্যি প্রশংসনীয়। আনন্দে আর গর্বে হেসে ওঠেন সুবোধবাবু। সরলা যে প্রশংসা শুনে লজ্জা পাচ্ছে সেটা ওর মুখের হাসি বলে দেয়। খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন উঠেছি তখন সরলার রান্না শেষ। সে ভেতর ঘরের দিকে চলে যায়। আমি সুবোধবাবুকে বলে বাড়িটা একটু ঘুরে দেখতে বের হই। সুবোধবাবু তখন নিজের কাজে বৈঠকখানায় চলে যায়। আমি ঘুরে ঘুরে দেখছি, তখন বাড়ির পেছনে আসতে দেখি মাটির একদিকে বেশ অনেকটা জায়গা কেউ খুঁড়ে রেখেছে, যেন কোনো পশু নিজেই সেটা করেছে। আমি সেখানে হাত দিয়ে বুঝবার চেষ্টা করলাম। ঠিক তখনই বাড়ির উপরের চালার থেকে খচ খচ আওয়াজ হতে তাকিয়ে দেখি সেই কালো বেড়ালটা আমার দিকে কেমন হিংস্রভাবে তাকিয়ে আছে। এবার বেড়ালটিকে আর স্বাভাবিক বলে মনে হলো না। কিছু একটা ব্যাপার তো আছে বুঝতে পারছি, তবে সরলার মধ্যে তো কোনো অস্বাভাবিকতা নজরে এলো না। কিন্তু বাড়ির বাস্তু ঠিক আছে, আর পরিবেশে তেমন কোনো বিপদের আঁচ আমি পাচ্ছি না। চিন্তিত ভাব নিয়ে ফিরে আসি আমি বৈঠকখানায়। তবে সুবোধবাবুকে তখনই কিছু জানাইনি আমি। সুবোধবাবু আমাকে দেখে হাতের কাজ শেষ করে বলেন, ওই কিছু হিসেব ছিল ঠাকুরমশাই, লোক আসবে নিয়ে যাবে, আমি তো আজ যেতে পারবো না, তাই কর্মচারীকে বলেছি তারাই করে নেবে কাজটা। আচ্ছা ঠাকুরমশাই, এবার বলুন তো আপনি কি করবেন এখন? এই তো জন্মের তারিখ আর সময় বলুন না, এখন আমি বাকিটা দেখে বলছি। বেশ বেশ, কাগজ কলম চাই তো? হ্যাঁ দিন। আমি তখন বেশ গম্ভীর, নিজের মনকে শান্ত করতে আর পারছি না। যতক্ষণ না ভালো করে সরলার ভাগ্য দেখছি আর ওই বাড়ির উপরে কারো নজর পড়েছে নাকি সেটা জানতে পারছি, ততক্ষণ আমার শান্তি নেই। সুবোধবাবু কাগজে লিখে আমাকে কাগজখানা এগিয়ে দেন। আমি ছক কেটে সেখানে একে একে যা যা গ্রহ তার অবস্থান এঁকে নিতে থাকি। এরপর ছক দেখে দেখে হিসেব করে এক এক করে মোটামুটি বুঝে নি যে পরবর্তী কি হবে। এবার সুবোধবাবু বললেন, কি বুঝলেন ঠাকুরমশাই? এই জাতিকার ক্ষেত্রে
পারস্পরিক লগ্ন কুণ্ডলিতে প্রথম ঘরটি, অর্থাৎ যে ঘরে 9 লেখা রয়েছে সেটা হলো তার জন্মলগ্নের ঘর। যেহেতু এই জাতিকার ক্ষেত্রে প্রথম ঘরের 9 নাম্বারটি লেখা রয়েছে, সেই অনুযায়ী 9 নাম্বার অর্থাৎ এই জাতিকার জন্মলগ্ন হলো ধনু। তার জন্মের সময় থেকে মায়ের শরীর খারাপ হতে থাকে, তবে পিতার ব্যবসার উন্নতি হয়। আর তার আশপাশের পরিবেশকেও ভালো রাখে। নিজের মধ্যে যে শক্তি আছে সেটা খুব উচ্চমানের, তাই যেখানেই যাবে নিজের ভাগের আদর আর সম্মান ঠিক আদায় করে নিতে পারবে। সংসার জীবন সুখে, তবে বিপদ আসতেই থাকবে, কাটিয়ে উঠবে, কিন্তু মনে মনে সেটা গভীর প্রভাব বিস্তার করবে। কিন্তু সে যদি নিজের আরাধ্য দেবদেবীর কাছে সব অর্পিত করে তবে মুক্তি লাভ করবে। এছাড়া পিতার শরীর ভালো যাবে, বাড়ির বাস্তুও ভালো। তবে এমন কিছুর যোগ হতে চলেছে যেটা খারাপও হতে পারে আবার ভালো হতে পারে। এতে সরলার জীবনে অমূল পরিবর্তন আসবে, আর ওর মধ্যে একটা আধ্যাত্মিক শক্তির যোগ দেখতে পাচ্ছি, যেটা ভালো। আমি কথা শেষ করতে সুবোধবাবু বলেন, এমনি তো সব ঠিকই আছে ঠাকুরমশাই, যা বুঝতে পারছি। তবে ওই পাত্রপক্ষের লোকজন কেমন হবে সেসব কি জানা যাবে ঠাকুরমশাই? সেটা তো পাত্রপক্ষকে দেখলে বুঝতে পারতাম, এমনি বলতে পারছি না। কিন্তু বিয়ের যোগ এখন থাকলেও সেটা তো ভালোই দেখছি। ওনারা তো আসবেন বললেন, দুপুরের মধ্যেই চলে আসবার কথা। আমি কথা বলে আর খোঁজ নিয়ে যেটুকু জেনেছি তাতে সবার কাছেই তো ভালো কথাই শুনেছি ঠাকুরমশাই। এখন বাকি তো আপনার কাছে, কি বিচার করবেন আপনি সেটার উপরেই সব নির্ভর করছে। আমি আর বলবার কে, মা যা করবে তাই হবে। তবে সরলা মা এত ভালো যোগ পেয়েছে যে ওর জন্য অন্যের জীবনও ভালো হবে। সে খারাপ করলেও তাকে তাকে একটা না একটা সময় ভুল স্বীকার করতেই হবে, তাই চিন্তা নেই। কিন্তু সরলা মা যদি সবকিছুকে স্বাভাবিক ভেবে মেনে নেয় তবেই হবে, না হলে ওর জীবন দুর্বিষহ হয়ে উঠবে। কারণ এসব জাতিকারা সহজে রাগে না, আর একবার যদি রেগে যায় তাহলে আর নিস্তার নেই। একদম একদম ঠিক বলেছেন ঠাকুরমশাই। মাঝে মাঝে না আমার উপরেও রেগে যায়, তখন তো আমার খুব ভয় করে ঠাকুরমশাই। এই কথায় আমরা দুজনে হেসে উঠি। দরজার কাছে সরলা হয়তো এসেছিল, বেচারি লজ্জায় আবার পালিয়ে যায়। তার পায়ের নুপুরের আওয়াজেই আমি বুঝলাম। আমি হেসেই বললাম, মা লজ্জা পেয়েছে। জানি তো, মা মরা মেয়ে একা একা যেটুকু শিখেছে তাতে জীবনটাকে ও যেভাবে দেখে সেটাই জীবন বলে ভাবে ঠাকুরমশাই। আমি তো ওকে কিছু বলতেও পারি না। না না, মেয়ে আপনার খুব ভালো, কিছু বলার দরকার নেই। বিয়ে হবে ওই ভালো বাড়িতে, চিন্তার কিচ্ছু নেই। ঠিক আছে ঠিক আছে ঠাকুরমশাই, এখন একটু বিশ্রাম করবেন নাকি? পাত্রপক্ষ আসলে না হয় আপনাকে ডেকে নেব। সেই করা যাক বড়, না হলে তো আমার তো আর কোনো কাজ নেই। সুবোধবাবু হেসে উঠে দাঁড়ান, আমাকে তার সাথে বেরোতে বলে। আমিও তার পিছু নিই। বাইরে এসে মূল বাড়ির পেছনে আরো একটি বাড়ি আছে, ওই 1 কামরার। সেখানে এসে দরজা খুলে ভিতরে আসতে দেখি
বেশ সুন্দর করে ঘরটা সাজানো, বিশেষ কিছুই নেই, তবুও যেন ঘরের ওই সাজ মনকে শান্তি দেয়। ঠাকুরমশাই, সরলা সাজিয়েছে। মেয়েটা সারাদিন যে কত কাজ করে, এই বিয়ে হয়ে চলে গেলে সব পড়ে থাকবে ঠাকুরমশাই, তখন কে করবে এই সব? ভাববেন না, মেয়ে তো একটু কষ্ট তো হবে, কিন্তু ওর জীবনও তো আছে নাকি? হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, আপনি আপনি বিশ্রাম নিন ঠাকুরমশাই, পরে ওরা এলে আমি আপনাকে ডেকে নেব। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সুবোধবাবু চলে যান। আমি ঘরের একদিকে আমার জিনিসপত্রগুলো রেখে পাঞ্জাবিটা খুলে বিছানায় বসলাম। বেশ সুন্দর করে পরিপাটি করে সাজানো দেখে সরলার প্রতি আমার আলাদা এক স্নেহ কাজ করছিল। খুশি মনে শুয়ে পড়লাম বিছানায়। ক্লান্তির থেকে বেশ ঘুম ছিল চোখে আমার, কারণ সেই কাক ভোরে উঠে এসেছি। ঘুম পূরণ হয়নি বলে এখন ঘুম পেয়ে যাচ্ছিল, আর শোয়া মাত্র ঘুমিয়েও পড়লাম। একজন পূজারী মন্দিরে বসে পুজো করছে। সেখানে ঠিক কোন দেব বা দেবী আছে সেটা বোঝা যাচ্ছে না। হঠাৎ একটা কালো বেড়াল আদুরে গলায় ডাকতে ডাকতে ভেতরে আসে। পূজারীর কাছে এসে তার পিঠে নিজের মাথা দিয়ে ধাক্কা দেয়। পূজারী হেসে কিছু একটা বলে, কিন্তু কি সেটা বোঝা যায় না। বেড়ালটা যেন কথার মানে বুঝতে পেরে আরো আদর পাওয়ার জন্য বেশি করে মাথা ঘষতে থাকে। এরপর পূজারী নিজের পূজা শুরু করলে বেড়ালটা এবার শান্ত হয়ে বসে তার পাশে। এবার যেন সে বেশি পরিমাণে শান্ত হয়ে যায়। পূজারী শান্তি করে পুজো শেষ করে উঠে দাঁড়ায়। হঠাৎ তার হাতের প্রদীপখানা পড়ে যায়। বুকের বাঁ দিকে হাত দিয়ে পড়ে যান নিজেও। কালো বেড়ালটা পূজারীর মাথায় বারে বারে তার ছোট্ট থাবা দিয়ে ডাকলেও কোনো সাড়া পায় না। বেড়ালটা যেন অশান্ত হয়ে ওঠে। এরপর সেটা ছুটে বেরিয়ে যায় সেখান থেকে। হঠাৎ মাথার মধ্যে কিছু একটা খোঁচা খাওয়ার অনুভূতি পেতেই চোখ খুলি আমি। স্বপ্নটা ভেঙে যায় মুহূর্তের মধ্যে। প্রথমে বুঝতে পারিনি কি হলো, তারপর বুঝলাম আমি ঘুমিয়ে পড়েছিলাম আর এটা ছিল স্বপ্ন। তবে মাথায় কিছু একটা অনুভূতি পেতে ঘুমটা ভাঙে। তবে কেন এই অনুভূতি হলো সেটা জানবার জন্য শুয়ে থাকা অবস্থায় নজরে কিছুই পড়ল না, কিন্তু তবুও কেন যেন মনে হলো মাথার পেছনে কিছু একটা আছে। এবার একটু মাথা তুলে পেছন দিকে তাকাতেই দেখলাম মাথার ধারের জানালা দিয়ে একটা কালো লেজ বেরিয়ে গেল। লেজ দেখে তখন কালো বেড়ালের কথাটা মনে পড়তেই জানালার কাছে প্রায় হুমড়ি খেয়ে পড়ি। বেড়ালটা এসে আবার আমার ওই মাথায় আঁচড় দেয়নি তো? খোঁচা লাগলো কেন তাহলে? কিন্তু বেড়ালটিকে নেমে যেতে দেখলাম। জানালা দিয়ে বাইরে উঁকি দিতে দেখি সে বেড়ালটি আবারও আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। হঠাৎ মনে হলো স্বপ্নে এই বেড়ালটিকেই আমি দেখেছি, কিন্তু এটা আমাকে ঠিক কি বলতে চায় বুঝতে পারলাম না। তবে কিছু তো ব্যাপার আছে, বুঝতে পারছি, তো জানবো কিভাবে? বেড়ালটিকে কাছে পেলেও না হয় ঠাকুরের কাছে বসে কিছু বুঝতাম, কিন্তু এই বেড়াল তো ধরাই দিচ্ছে না। আমার ভাবনার মধ্যে হঠাৎ দরজায় করাঘাত হতে শুরু হলো। এবার উঠে বসি আমি। বাইরে থেকে সুবোধবাবুর গলা পেলাম আমি। ঠাকুরমশাই,
ও ঠাকুর মশাই, আরে পাত্রপক্ষ চলে এসেছে তো। আপনি কি ঘুমিয়ে পড়েছেন? ও ঠাকুর মশাই। আরে না না, আসছি আসছি, দাঁড়ান। এই বলে উঠে আমি বাইরে এলাম। আপনার বিশ্রামটা হলো না ঠাকুর মশাই? আরে না না, ঠিক আছে, আমি আসছি, আপনি যান, আমি আসছি, না হলে ওনারা আবার কি ভাববেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আসুন তাহলে ঠাকুর মশাই, আমি ওনাদের বলছি। সুবোধবাবু চলে যেতেই আমি পাঞ্জাবি গলিয়ে বাইরে এলাম। ঘরের দরজা বন্ধ করে আগে পেছন দিকটায় উকি দিলাম। না, বেড়ালটা কোথাও নেই। কি জানি কি ব্যাপার। সামনের বৈঠকখানায় আবার এলাম আমরা। সরলা মা মাথায় ঘোমটা দিয়ে হাতে চায়ের সরঞ্জাম নিয়ে দাঁড়িয়ে আছে। সাথে একটি বৃদ্ধা। তিনি যে সরলার সঙ্গ দিতে এসেছেন সেটা বুঝতে পারছি। ঘরে এসে ঢুকতে দেখি দুজন বয়স্ক লোক, সাথে একটি যুবক এসেছে। আমি ভেতরে এসে নমস্কার করে বসলাম। সুবোধবাবু সবার সাথে আমার পরিচয় করিয়ে দেন। এবার সুবোধবাবু বললেন, দেখুন, ইনি আমাদের ঠাকুর মশাই, উনি খুব ভালো। এই তো কিছুক্ষণ আগে সরলার ভাগ্য দেখে সবকিছু ভালোই বললেন। এখন আপনারাই বলুন, আপনারাও দেখাবেন নাকি? আর ঠাকুর মশাই, উনি হলেন বিমল বাবু, পাত্রের বাবা, আর উনি তার ভাই কুলদীপ বাবু, আর ইনি পাত্র সুমন। সবার সাথে আবারও নমস্কার করে আলাপ শুরু করলাম আমি। বিমল বাবু বিনয় ভাবেই বলেন, ঠাকুর মশাই, আপনার প্রশংসা শুনেছি অনেক। সরলা মায়ের ভাগ্য যখন দেখলেন তখন এই সুমনেরটাও দেখে দিন না। তারপর ওদের আবার বিয়ের সবকিছু তো করতে হবে নাকি? দেখে দিনক্ষণটা ঠিক করে দিন ঠাকুর মশাই। তাদের আনন্দ আর অমায়িক ব্যবহার দেখে সত্যি খুব খুব ভালো লাগলো। আবারও কাগজ নিয়ে সুমনের জন্ম তারিখ সময় জেনে নিয়ে আমি আমার কাজ শুরু করি। ইতিমধ্যে সরলা এসে চা আরো সাথে কিছু মিষ্টি দিয়ে সবাইকে প্রণাম করে গেছে। সে এখন নেই, আমরাই শুধু বসে আছি। আমি মনোযোগ দিয়ে ছেলের ভাগ্য নির্ণয় করছি। ওনারা সবাই নিজেদের মধ্যে কথোপকথন করছেন। ছক কেটে যখন গ্রহ ফের দেখছি, তখন হঠাৎ একটা আশ্চর্য ব্যাপার দেখে আমি অবাক হলাম। সুমনকে একটা প্রশ্ন না করে আর পারলাম না। আচ্ছা সুমন, তোমাকে সরাসরি জিজ্ঞেস করছি, বলছি কিছুদিন যাবত তুমি কি কোনো কিছুতে ভয় পাচ্ছ? সুমন আমার প্রশ্ন শুনে কেমন যেন গুম মেরে যায়। সে কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। ভয়ের কিছু নেই, আমাকে সবটা খুলে বলতে পারো তুমি সুমন, না হলে আমি তোমাকে সাহায্য করতে পারবো না যে। এবার বিমল বাবু বললেন, সুমন কি হলো? ঠাকুরমশাই প্রশ্ন করছে, উত্তর দে। না বাবা, তেমন কিছু তো হয়নি। না সুমন, শুধু শুধু মিথ্যে বলে নিজের বিপদ বাড়িও না, খুলে বলো সবটা। আমি পরিষ্কার ওর ভাগ্যে দেখতে পাচ্ছি বর্তমানে ওর খুব বিপদ। একটা কিছু ভয়ানক কাল সাপের মতন ওর জীবনের পথে এগিয়ে আসছে, আর সেটা শনির উপরে প্রচণ্ডভাবে প্রভাব ফেলেছে। এতে এতে ওর শরীর ও মনে চাপ বাড়ছে। বাইরে সবাইকে ঠিক দেখালেও ভেতরে 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 যে ভয়ে কুঁকড়ে আছে দেখে বোঝা যাচ্ছে। কিন্তু সবার সামনে ওর অনুমতি না নিয়েও বলতে পারছি না, তাই ওর দিকে আমি তাকিয়ে আছি শুধু। এবার সুমন বলল,
না বাবা, কিছুই হয়নি, সবই তো ঠিক আছে। ঠাকুরমশাইয়ের কোনো ভুল হয়েছে হয়তো, আপনি আবার দেখুন ঠাকুরমশাই, আবার দেখুন। ঠিক আছে, তুমি যখন চাইছো না তখন বলবো না, তবে বলে দিচ্ছি এই বিয়ে কিন্তু হবে না। আমি বললেই কি বা না বললেই কি, এই বিয়ে তোমার সাথে লেখাই নেই। সরলার ভাগ্যে কিন্তু শুভ দিন দেখাচ্ছে, সেখানে তোমার ভাগ্যে আলাদা কিছুই দেখছি আমি। আমাকে খুলে না বললে আমি তোমাকে বিপদ মুক্ত করব কি করে বলো তো? আমার কথা শুনে সুবোধবাবু এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, উদ্বিগ্ন ভাবে বলেন, ঠাকুরমশাই, কি বলছেন এসব? সব এদিকে গোছানো হয়ে গেছে, শুধু দিনক্ষণের জন্য অপেক্ষা করছিলাম। সবাই জানে বিয়ের কথা, আর এখন বলছেন বিয়ে হবে না। কিন্তু কেন হবে না? সবার সামনে বললে কি আমাকে বিশ্বাস করবেন? সুমন নিজেই তো চাইছে না যে সবটা সবাই জানুক। কি বলছেন কি? আমার ছেলে কেন এমন চাইবে? আপনি মিথ্যে বলছেন। সুবোধবাবু মেয়ের বিয়ে দিতে চায় না, তা নিজে মুখে বললে তো হয়ে যেত। এভাবে আমাদের ডেকে অপমান করার কোনো মানে আছে? এবার সুবোধবাবু বললেন, আপনারা ভুল বুঝছেন। ঠাকুরমশাই নিশ্চয়ই কিছু দেখেছেন বলেই এমনটা বলছেন। কি ঠাকুরমশাই, আমি ঠিক বলিনি? আমি তখন সুমনকে দেখে অবাক হচ্ছি। যার জীবনে এত বড় বিপর্যয়, সে কি করে চুপ করে থাকতে পারে? নিজেকে আর সামলে রাখতে আমি পারলাম না। দেখুন বিমল বাবু, আমি যদি চাই তবে চুপ করে থাকতে পারতাম, কিন্তু সরলা মায়ের সাথে যদি সুমনের বিয়েটা হয়ে যায় তবে দুই পরিবার কিন্তু বেঁচে যাবে। কারণ সুমনের প্রাণ সংশয় দেখা যাচ্ছে, আর সেটা ওর নিজের কর্মফলে। শুধু শুধু সরলা মাকে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে জীবনটা শেষ করবে কেন বলেন তো? সুমন, এখনো সময় আছে, আমাকে খুলে বলো, আমি তোমাকে সব রকম ভাবে সাহায্য করব। সুমনের বদলে বিমল বাবু আবার বলেন, কি বলছেন কি আপনি? আমার ছেলে একদম সুস্থ আর স্বাভাবিক আছে, ওর কিচ্ছু হয়নি। আপনি শুধু শুধু ওকে চাপ দিচ্ছেন কেন বলুন তো? আমার ছেলে সুমনের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছেন আপনি। ও, এবার বুঝেছি। সুবোধবাবুকে যেহেতু বলেছি যে আপনার পর তো ব্যবসা আমার ছেলেই দেখবে, আমার ব্যবসা তো ছেলেই দেখছে, তাই আপনার গায়ে লেগেছে, তাই না? আচ্ছা, মুখে বললেই তো পারতেন, এভাবে কেন? আমি বিমল বাবুর কথা শুনে সত্যি মর্মাহত। বাবা হয়ে নিজের ছেলের বিপদ কি টের পান না? কিছুই বুঝতে পারছি না আমি। তাই এবার ওই খোলামেলা ভাবেই বললাম, সুমনের কোনো সমস্যা নেই, তার মানে সমস্যা আপনারই, কি তাই তো? ছেলেকে শুধু নিজের কাজের জন্য রেখেছেন, ওর ভালো মন্দ বোঝেন না। সুমন, ভয় পেও না, তোমাকে কেউ কিছুই বলবে না, আমি আছি। বলো বলো, কি হয়েছে, কি দেখো তুমি? আমার জোর করা সত্ত্বেও সে মুখ খুলছে না। এইদিকে বিমল বাবু ওকে কথা বলতে দেবে না, কিন্তু কেন সেটা আমি বুঝতে আর পারছি না। ঠিক আছে, তর্কের খাতিরে না হয় আমি ধরে নিলাম যে সুমনের কোনো সমস্যা নেই, ও বাইরে থেকে যেমন স্বাভাবিক ওই তেমনই জীবনটা ওর স্বাভাবিক। কিন্তু বিমল বাবু, আমাকে বলুন তো, আপনার ছেলের কাজে যদি ওর কোনো ক্ষতি হয়ে যায় তখন কি করবেন? পারবেন তো নিজেকে ক্ষমা করতে? এখানে স্পষ্ট দেখছি ওর উপরে একটা কালো কালসাপ, আর সে ছায়া কোনো স্বাভাবিক কিছু নয়, কোনো শক্তিশালী শক্তি।
আর সেটা যে অপবিত্র আমি বুঝতে পারছি তা, কারণ সুমনের ভাগ্যে একটা অসৎ কাজের যোগ রয়েছে, আর সে যোগ যদি আগেই হয়ে থাকে তবে সে ভালো নেই, একদম ভালো নেই। ওটা ওর দ্বারা হয়েছে কর্মফলের কারণে, কিন্তু ভুক্তভোগী হচ্ছে কঠিনভাবে। করতে চায়নি কিন্তু হয়ে গেছে। কিছুটা আপনার প্রভাব ওর উপরে পড়েছে। তাই বলছি, বারে বারে ওকে না আটকে বলতে দিন, একটু বাঁচতে দিন ওর মতন করে। এবার সুমন যেন আমার কথায় আমার দিকে ফিরে তাকায়। এবার বিমল বাবু বললেন, আপনি একটু বেশি বেশি বলছেন না মশাই। আমার ছেলে, আমি কিভাবে ওকে চালনা করব সে আমার ব্যক্তিগত ব্যাপার, আপনি বলার কে শুনি তো। সুমন হঠাৎ চিৎকার করে ওঠে, বাবা বাবা, ওই যে কালো বেড়ালটা বাবা এখানেও এসে পড়েছে, দেখো। কেন ও আমার পিছু ছাড়ছে না কেন বলো তো বাবা? যা যা এখান থেকে, যা বলছি। কিচ্ছু করিনি, আমি তো কিচ্ছু করিনি। সুমনের চোখে মুখে এখন যে আতঙ্ক দেখতে পাচ্ছি সেটা আমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। তবে বিমল বাবু যেন বিরক্তি হলেন। এবার কুলদীপ বাবু বললেন, দাদা এভাবে ওকে আটকে রাখিস না দাদা। ঠাকুরমশাই যা বলছেন কর না, তাতে যদি ছেলেটা একটু বাঁচতে পারে। তুইও জানিস, আমিও জানি সুমন ভালো নেই। জোর করে শুধু শুধু ওকে আটকে রাখিস না দাদা। এবার বিমল বললেন, তুই এখন আমাকে জ্ঞান দিচ্ছিস? তোরা সবাই ষড়যন্ত্র করছিস। এবার সুবোধ বাবু বললেন, ঠাকুরমশাই আপনি যা ভালো বোঝেন করুন তো। সুমনের অবস্থা দেখে তো আমারই এখন চিন্তা হচ্ছে। বেচারা প্রচন্ড ভয় পেয়েছে ঠাকুরমশাই। ঠিকই বলেছেন। বিমল বাবুকে আর কিছু করতে হবে না, যা করার আমি করব। তবে তার আগে কুলদীপ বাবু আপনাদের বাড়ি ফেরার ব্যবস্থা করুন। যা করার ওখানে করতে হবে। আমার কথা শুনে কুলদীপ বাবু সুমনকে ধরে বাইরে নিয়ে আসে, তাদের ওই গরুর গাড়িতে বসান। বিমল বাবু রাগ দেখিয়ে বেরিয়ে যান ঘর থেকে। আমি আর সুবোধ বাবু বাড়ির সব ঠিকঠাক করে সরলামাকে নিয়ে অন্য গরুর গাড়িতে চেপে বসি। প্রায় ঘন্টা দুয়েক পর আমরা এসে পৌঁছেছি হাট খোলার উত্তরে চণ্ডী মণ্ডপে। সেখানে এখন কেউ নেই। সেই জায়গায় আসতেই হঠাৎ সুমন আবারও চিৎকার করে ওঠে, ওই 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 কালো বেড়ালটা আমার পিছু ছাড়ছে না কেন বাবা? ও বাবা, তুমি তো বলেছিলে ওই পূজারি মরার পর বেড়ালটাকে ফেলে দিলে ওই মন্দিরের জায়গাটা আমাদের, আর সেখানে আমাদের ব্যবসা ভালোই চলবে। আমি তোমার কথা শুনেছি মাত্র, কিন্তু ওই বেড়ালটা আমাকে এভাবে ভয় দেখায় কেন বলো তো? ও বাবা। ওর চিৎকার আর কালো বিড়ালের কথা শুনে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে ওর কাছে আসি আমি। কুলদীপ বাবু ওকে চেপে ধরে রেখেছে। আমি যেতে ওকে নিচে গাড়ি থেকে নামালাম। চণ্ডী মণ্ডপ পেরিয়ে তার পেছনে একটি মন্দিরে এসে পৌঁছতেই আমার সেটা খুব চেনা চেনা ঠেকল। এটা সেই মন্দির আমি স্বপ্নে যেই মন্দির দেখেছিলাম। সুমন মন্দির দেখে আরো বেশি ঘাবড়ে যায়। আমি আমার মালাখানা ওকে পরিয়ে শরীর বন্দনা করে দিই। এবার মন্দিরের ভেতরে আসতে কোনো অসুবিধে হয়নি ওর। সুমন ঠিক আছে। ভেতরে আসতে এবার সত্যি একটা কালো বেড়াল মন্দিরের গর্ভগৃহের ভেতর থেকে আক্রোশ ভরা গলা আমি শুনতে পেলাম। সুমন সেটা শুনেই বলে, ওই তো আমাকে রোজ
আমাকে রোজ মেরে ফেলবে বলে, রোজ মেরে ফেলবে। বিমল বাবু দৌড়ে আসছিলেন। আমি তাকে বাধা দিয়ে দাঁড়িয়ে যেতে বলি। কুলদীপ বিমলকে টেনে ধরে রেখেছি। সুবোধ দাঁড়িয়ে দাঁড়িয়ে অবাক হয়ে সব দেখছে। তার পেছনে ভয়ে দাঁড়িয়ে আছে সরলা। আমি সুমনকে আবার জিজ্ঞেস করলাম, সুমন, এবার বলো কি হয়েছে, কেন তুমি ভয় পাও, বলো। তোমার ভাগ্যে ওই ভয়ের কালো কাল সাপটা আসলে কি? আমি তোমাকে কথা দিচ্ছি কিছু হতে দেব না, বলো, বলো তুমি। সুমন হেসে ভরসার মুখ নিয়ে আমার দিকে তাকায়। না না ঠাকুরমশাই, ও আমাকে মেরে ফেলবে। আপনিও কিছু করতে পারবেন না ঠাকুরমশাই। সবটা পাপ, আমার বাবার করা পাপ। আর তাতে আমি সঙ্গ দিয়েছি ঠাকুরমশাই। আমি পারবো, তুমি বলো কি হয়েছিল, বলো। এবার সুমন বলল, ঠাকুরমশাই, বাবার ব্যবসার কাজে আমি মাঝে মধ্যে বাইরে যেতাম। তেমনি একটি কাজে আমি বাইরে যাওয়ার জন্য ওই তাড়াহুড়ো করে তৈরি হয়ে বাইরে এসেছি। বাবা ছিল না, আমি তাকে ডাকতেই দোকানে আসি। সেখানে বাবার সাথে কথা বলে রওনা দিই। কাজ সেরে বাড়ি ফিরতে সন্ধে তখন ওই চণ্ডী মণ্ডপে কয়েকজন বৃদ্ধ লোক খেলছিল, আর আমি তাদেরকে দেখে চলে আসি পেছনের দিকে। সেখানে যে হাড়ি কাঠ ছিল আমি জানতাম না। হঠাৎ একটা কালো বেড়াল এসে আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। আমি ভয় পেয়ে সেখানে পড়ে যাই। আর ওই মন্দিরের ভেতরে পূজারি ছিল। হঠাৎ তার রাগী গলা আমি শুনতে পেলাম। আমাকে সে বলছে, বেড়ালটাকে কেন মারছিস? আমি কাজটা করিনি ঠাকুরমশাই। তবুও ক্ষমা চেয়ে প্রণাম করে বাড়ির দিকে রওনা দিই। কিন্তু বেড়ালটার আমাকে পছন্দ হয়নি হয়তো, তাই ওই গরুর গাড়িতে রাখা কিছু পণ্য আছড়ে নষ্ট করে দেয়। আমার দেখে মাথা গরম হয়ে যায়। বেড়ালটিকে ধরবার জন্য এগিয়েছি, তখন ওর উগ্র মূর্তি আমি দেখলাম। কিন্তু আমার মাথায় তখন খুন চেপে গেছে ঠাকুরমশাই। আমি বেড়ালটিকে আজে বাজে কথা বলতে বলতে বেরিয়ে আসি সেখান থেকে। এরপর অন্য একদিন আবার এসেছি কাজে। এবার আর লোকসান হয়নি, কিন্তু বেড়ালটিকে বাগে পেতে সময় লাগে আমার। চুপ করে ধরে রেখেছি আমি। পূজারি পুজো দিচ্ছিলেন। নিজের আশেপাশে বেড়াল না দেখে উদ্বিগ্ন হয়ে পূজারি পুজোতে ভুল করতে লাগলেন। এরপর সে বেরিয়ে এলে আমি বেড়ালটাকে দেখিয়ে ওর কান মুলে দিই। লেজ ভাঁজ করে দেখাতেই পূজারি রেগে যায় আমার উপরে, আমাকে মারতে তেড়ে আসে। আমিও নিজেকে বাঁচাতে বিড়ালটাকে ছুঁড়ে দিই বাইরে। কিন্তু তখন যে বাইরে ওখানে অনেক পাথর ছিল সেটা আমি সত্যি বুঝতে পারিনি ঠাকুরমশাই। বিড়ালটা মারা যায় সেখানে পড়ে, আর পূজারি এরপর কেমন যেন হয়ে যায়। রোজ নিজের চোখে বিড়াল দেখতেন তিনি। পরে আমি আমার ভুল বুঝেছি। বিড়ালটিকে বাঁচাতে পারেনি বলে পূজারি নিজেকে কষ্ট দেওয়া শুরু করে। তখন বাবাকে আমি সবটা বলি। বাবা আমাকে বলে যে ওই মন্দিরের জায়গা নাকি আমাদের, আর পূজারীকে উঠতে বলেছিল কিন্তু তিনি ওঠেননি। এখন বেড়ালটা নেই, তাতে যদি উঠে যায় জায়গাটা ফেরত পাবো আমরা। তবে একদিন শুনি ওই পূজারী মারা গেছে, তখন সে জায়গা আর মন্দির ও সেখানকার বাকি টাকা সব আমাদের হয়ে যায়। এরপরে শুরু হয় বিপত্তি। আমি প্রায় রোজ ওই বেড়ালটাকে দেখি, আর ওই বেড়ালটা আমাকে ভয় দেখায় ঠাকুরমশাই। রাগে আওয়াজ করে। বাবাকে আমি সব বলেছি। আমাকে ডাক্তারের কাছে বাবা নিয়েও গিয়েছিল, তারা কেউ কিছু করতে পারেনি আমার। বাবা বাইরে এইসব কথা বলতে আমাকে বারণ করে দেয়। সেই থেকে ওই পূজারি আর বেড়াল আমাকে বলে শুধু
তাদের মৃত্যুর বদলা নিতে আমার বাবার কাছে ঠাকুরমশাই। সবই তো বুঝলাম। তোমাকে এখন বাঁচাতে একসাথে অনেকজন দরকার হবে। সুমন নিজে থেকে সবাইকে ডেকে আনে। আমি পুজো দিতে শুরু করলাম। যেই না পুজো দিতে শুরু করেছি তখন মন্দিরের পেছন থেকে একটা কালো ছায়া বেরিয়ে আসে। বিকৃত মুখের সেই পূজারী, যে ক্রোধে আর প্রতিশোধে না, এবার আক্রোশে আরো বেশি করে হিংস্র হয়ে উঠেছে। মন্দিরের বাইরে একটা আক্রোশ নিয়ে দাঁড়িয়ে থাকে আমাদের দিকে চেয়ে। আমি আমার কাজ করেই যাচ্ছি। এবার সবাই সব দেখে ভয় পায়। মন্দিরের ভেতরে এসে দাঁড়ায়। সুমন তখন পাগলের মতন করছে। ওকে ধরে রাখা তখন দায়। আমি কোনো মতে আমার ঝোলা থেকে নানা জিনিস বের করে কাজ করছি। একদিকে সুবোধ আর সরলা দাঁড়িয়ে আছে। বিমল কুলদীপ ধরে রেখেছে সুমনকে। বাইরে দাঁড়িয়ে থাকা বিকৃত মুখের পূজারী সুমনকে প্রভাবিত করছে। সে পাগলের মতন করে এগিয়ে এসে ওয়ালের মধ্যে নিজের মাথা ঠুকছে। সে এতদিন যেহেতু ভয়ে এখানে আসেনি, তাই ওর ওই পূজারীর আত্মা ওকে ধরতে পারেনি। কারণ যা বুঝলাম তাতে এটা সঠিক যে কালো বেড়ালে মৃত্যুর জন্য দায়ী করেছে সুমনকে, তাই তাকে কিছুতেই ছাড়বে না। আমি একের পর এক মন্ত্র পড়েই যাচ্ছি আর আমার গুরু মধুসুন্দরী দেবীকে স্মরণ করছি। হঠাৎ সেই পূজারী ওই বেড়ালে পরিণত হলো আর সেটা মন্দিরের ভেতরে এলো। এখন যে বিপদ আরো বেশি সে আমি ভালোই বুঝতে পারছি। আমি আমার মন্ত্র উচ্চারণ আরো জোরালো করলাম, কিন্তু পারলাম না। বিড়াল হঠাৎ শূন্যে লাফ দিয়ে এসে পড়ল সুমনের ঘাড়ে আর কামড়ে দিয়েছে ওখানে। আমি দুজনকে একসাথে পেয়ে ওদের মন্ত্রপুত সুতো দিয়ে বেঁধে দিলাম। এখন ওরা আরো হিংস্র হয়ে পড়ছে। আমিও পারছি না ওদের ছাড়াতে। ছেড়ে দিন পূজারী। সুমন বুঝতে পারেনি যে বেড়ালটা মারা যাবে, তবে ওর দোষ নেই। ওর বাবার কারণে খুব চিন্তিত ছিল আর বেড়ালটিকে ওই ফেলতে গিয়ে জোরে হাওয়ায় বেগতিক পড়ে গেছে। এবার পূজারী চিৎকার করে উঠে বলে, না তারা আমি ছাড়বো না ওকে। ওকে আমি ছুঁড়ে ফেলে দেখাবো কেমন লাগে। বেড়ালের মুখে মানুষের কথা আর হাসি শুনে আমারও কেমন যেন লাগছিল, কিন্তু তাকে আটকাতে আর কাউকে পারছি না। তাই নিজে এগিয়ে এলাম। আমি বেড়ালটিকে ধরে ঘাড় থেকে নামাতেই যাব। এবার মন্দিরের বাইরে থেকে একটা গলা ভেসে আসে, বাবা বাবা কি করছো? ওদের ছেড়ে দাও বাবা, ওদের দোষ ওরা স্বীকার করেছে বাবা। এবার পূজারী বলে, না ওরা আমার বেড়াল মেরেছে, ওদেরও বুঝতে হবে ছুড়ে দিলে কেমন লাগে। না বাবা ছেড়ে দাও ওদের, ওর যথেষ্ট শাস্তি হয়েছে বাবা। হয়নি, সেটা আমি দেব ওদের। না, তুমি তো আমাকে বলতে ভালোবাসার আর ক্ষমার উপরে কিছু হয় না বাবা, তাহলে কেন? এবার যেন পূজারী খেপে যায়। সুমনকে নিয়ে বাইরে এসে নিজের রূপ নেয়। এরপর বাইরে এসে সুমনকে মন্দিরের উপরে টেনে তুলে ফেলে দেয়। এই সবের ফাঁকে আমি বুঝলাম আসল আক্রোশ ওই বেড়ালের কারণে। নিজেও অনেক কষ্টে মারা গেছে, তাই এমনটা। তাই আগে বেড়ালের শ্রাদ্ধ করা উচিত। সাথে সাথে আমি বাইরে এসে একটি
প্রদীপে কিছু মন্ত্র পড়ে মন্দির থেকে বেড়ালের ওই চিহ্নিত কিছু অংশ আহুতি দিলাম। আর সাথে সাথে বেড়ালের একটা আত্মা বেরিয়ে এসে মন্দির থেকে সে ধীরে ধীরে উজ্জ্বল আলোর মতন মিলিয়ে যেতে থাকে। জানি না পূজারি কি বুঝল, সে অবাক হয়ে দেখছিল। সুমন ছাড়া পেয়ে ভয় পেয়ে মন্দিরের চূড়া থেকে নামতে গিয়ে পা হড়কে পড়ে যায় আর নিচের চাতালে মাথায় চোট পায়। আমরা সবাই দৌড়ে আসি। পূজারি খুশি হয়ে আমার দিকে আশীর্বাদ করে বলে, তারা তারা তোকে আমি চিনতে পেরেছি রে, তুই আমাদেরই তো এক অংশ। অনেক এগিয়ে যা তারা, যার যা কর্ম সেটার ফল তাকে পেতেই হবে। তবে ওই সরল আমাকে আমার ছেলের সাথে বিয়ে দে, দুজনের জীবন ভালো হবে। সরলার আধ্যাত্মিক যোগ এই মন্দির থেকেই শুরু রে। তাই সুমনের সাথে ওর এই সাময়িক দেখা হয়েছিল যাতে এখানে আসতে পারে, আর তুই ওদের মেলবন্ধন। সবটাই ভাগ্যের লিখন রে। এখন আমি বুঝলাম, সব বুঝলাম। এই বলে পূজারি নিজেও মিলিয়ে যায়। বাকি কথা শেষ করে ঠাকুরমশাই চুপ করলেন। তারপর ঢক ঢক করে এক গ্লাস জল খেয়ে ফেললেন। এবার কিশোরী বলল, আচ্ছা শেষে কি হলো বলুন না। শেষে আর কি, ওই সরলার পূজারির ছেলের বিয়ে হলো। আচ্ছা, আর সুমন? সে তো বিছানায় অসুস্থ। আর বিমল? ছেলের শোকে কাতর। কিন্তু সুবোধবাবু কি করে মেনে নিলেন? ওই মেয়ের খুশি না ওই ঠাকুরের খুশি দেখে। কিশোরী আরো কিছু প্রশ্ন করতেই যাচ্ছিল। তার আগে আমি ঠাকুরমশাইয়ের হয়ে বলি, কিশোরী, কিছুটা জিনিস তো রহস্য থাকতে দাও হে। ঠাকুরমশাই হেসে আমার দিকে তাকান। কিশোরী তখন গম্ভীর।